হ্যালো, আমার ক্লাস 9-এর ছাত্ররা, আমি তোমাদের আগে একটা ক্লাস নিয়েছিলাম অডিওতে, সেটা আশা করি তোমরা পেয়েছো। আর আমি তোমাদের ইতিহাসের নতুন শিক্ষক কার্তিক চন্দ্র নাগ, এসিএন স্যার। তোমাদের 3rd চ্যাপ্টারের থেকে আমি শুরু করছি, তবে অডিও ক্লাসটা তোমরা একটু দেখে নেবে। তারপরে প্রথম টপিক্সটার পরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে তোমার মেটারনিক পদ্ধতি বা মেটারনিক সিস্টেম বা মেটারনিক ব্যবস্থা। তো তোমাদের এই টপিক্সটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এটা তোমাদের জানতে গেলে আগের যে বিষয়টা তোমাদের পড়িয়েছি সেটা সম্পর্কে 2-4টে কথা বলে নিই। সেটা হচ্ছে যে তোমাদের আগে ভিয়েনা সম্মেলন আমি পড়িয়েছি। তো ভিয়েনা সম্মেলনে তোমরা জানো যে নেপোলিয়নের পতনের পর ইউরোপে এই ভিয়েনা সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। তো সেই ভিয়েনা সম্মেলনে ইউরোপের স্থিতাবস্থা শান্তি বজায় রাখার জন্যে ইউরোপের নেতারা এই সম্মেলনটা আয়োজন করেছিলেন। তো সেই সম্মেলনে 3টে নীতি গ্রহণ করা হয়েছিল। সেই 3টে নীতি তোমরা জানো, সেটা হচ্ছে যে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি আর শক্তি সাম্য নীতি। তো সেই ন্যায্য অধিকার নীতি অনুসারে নেপোলিয়নের শাসনের পূর্বে যারা ইউরোপের দেশে শাসন করতেন তাদেরকে আবার সেই সমস্ত দেশে তাদের রাজবংশগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে ইউরোপে আবার পুনরায় সেই আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল। এখন এই নেপোলিয়নের বিজেতা হিসেবে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড এই দেশগুলো কিন্তু একটা বিরাট ভূমিকা নিয়েছিল। তো সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মেটারনিক। মেটারনিক কে ছিলেন তোমাদের এটা আগে জানতে হবে। মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। মেটারনিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, এবং শুধু তাই নয়, তিনি সেই সময়ে সমকালীন ইউরোপের ইতিহাসের একজন উল্লেখযোগ্য কূটনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। 1815 সাল থেকে 1848 সাল পর্যন্ত, 1809 থেকে তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলরের দায়িত্ব নিয়েছিলেন। 1848 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন, এবং 1815 সাল থেকে 1848 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইউরোপে মেটারনিকের যুগ, এজ অফ মেটারনিক। এবং এই সময় তিনি ক্ষমতার একবারে সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন, এবং তাকে বলা হয় ইউরোপে তিনি কূটনীতিক দিক থেকে এতটাই দক্ষতা সম্পন্ন ব্যক্তি ছিলেন যার জন্য তাকে বলা হতো কূটনীতির বরপুত্র বা কূটনীতির জাদুকর। এবং তিনি তার সেই কূটনীতির বেড়াজালে ইউরোপের সমস্ত রাজাদেরকে প্রায় আচ্ছন্ন করে রেখেছিলেন। তা তিনি তার চিন্তাভাবনা কী ছিল সেটাই তিনি বাস্তবায়িত করেছিলেন তার এই মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক সিস্টেম বা মেটারনিক পদ্ধতির মধ্য দিয়ে। তো তার উদ্দেশ্য কী ছিল সেটা তোমাদের জানতে হবে। মেটারনিকের উদ্দেশ্য কী? তাহলে মেটারনিক কী ধরনের মানসিকতা সম্পন্ন লোক ছিলেন না, তিনি ছিলেন পুরাতনপন্থী, এবং তিনি স্বৈরাচারী রাজতন্ত্রে বিশ্বাস করতেন। অর্থাৎ নেপোলিয়নের পতনের পর ফরাসি বিপ্লবের যে আদর্শগুলো, 1789 সালে তোমরা জানো যে ফরাসি বিপ্লব হয়েছিল, তার ফলে তার যে 3টে আদর্শ, সাম্য, মৈত্রী আর স্বাধীনতা, এই আদর্শগুলো তিনি ঘোর বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যে এই ধরনের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, উদারনৈতিক চিন্তাভাবনাগুলো হচ্ছে রাজতন্ত্রের কাছে মহামারী। অর্থাৎ এরা রাজতন্ত্রকে ক্ষতি করবে, এবং এই রাজতন্ত্রই হচ্ছে তিনি মনে করতেন যে ইউরোপীয় সভ্যতার ধারক এবং বাহক। তাই এই সমস্ত ভাবধারাগুলোকে গতিরোধ করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। এই ভাবধারাগুলোকে যাতে ইউরোপের কোনো দেশে প্রসারিত হতে না পারে তার জন্য তিনি যে একটা ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেই ব্যবস্থাটার নামই হচ্ছে মেটারনিক ব্যবস্থা। তাহলে তার উদ্দেশ্যগুলো আমরা যদি 1, 2, 3 এইভাবে জেনে নিই তাহলে সবচেয়ে ভালো হয়। তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল যে ইউরোপে ফরাসি বিপ্লবের পূর্বের যে অবস্থা, সেই অবস্থাটাকে পুনঃপ্রতিষ্ঠা করা।
তাহলে ফরাসি বিপ্লবের পূর্বের অবস্থা ইউরোপকে ফিরিয়ে নিয়ে যাওয়া এক। দুই হচ্ছে যে ইউরোপে ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারা অর্থাৎ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার আদর্শগুলোর গতি রোধ করা। আর 3 হচ্ছে ইউরোপে তিনি কোথাকার প্রধানমন্ত্রী ছিলেন? অস্ট্রিয়ার। তাহলে তার উদ্দেশ্য কি? অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করা এবং ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা। তাহলে এই 3টে উদ্দেশ্য, তাহলে এই মেটারনিকের 3টে উদ্দেশ্য। 1, ইউরোপে ফরাসি বিপ্লবের পূর্বে অবস্থা পুনঃপ্রতিষ্ঠা। আর 2 হচ্ছে ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারার গতি রোধ করা। বুঝতে পারছো তোমরা? এগুলো তোমরা ক্লাসটা শোনার সঙ্গে সঙ্গে খাতা পেন সামনে রাখবে এবং এগুলো নোট করবে। আর 3 নম্বর হচ্ছে যে অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা। এই 3টে উদ্দেশ্য। তাহলে এই 3টে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যে তিনি যে নীতিটা গ্রহণ করেছিলেন সেই নীতিটার নামই হচ্ছে মেটারনিক পদ্ধতি। এইবার তোমাদের মেটারনিক এগুলো তোমরা বুঝতে পারছো তো? এগুলো একটু তোমরা খাতায় নোট করে নেবে। এইবার তোমাদের এই ব্যবস্থাটা যদি একটা সংজ্ঞা নির্ধারণ করতে বলি তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে মেটারনিক ব্যবস্থা বলতে কাকে বলে তার একটা সংজ্ঞা তোমাদের নির্ধারণ করতে হবে। তাহলে সংজ্ঞাটা তোমাদের এরকম করতে হবে যাতে করে তাহলে ইউরোপে ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাগুলোর গতি রোধ করা এবং ইউরোপে পুরাতনতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং পোপতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে মেটারনিক যে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটাকেই আমরা বলবো মেটারনিক পদ্ধতি, মেটারনিক সিস্টেম বা মেটারনিক ব্যবস্থা। এই দমনমূলক কথাটার উপরে কিন্তু আমাদের জোর দিতে হবে, এটা থাকতেই হবে। কারণ তিনি বিভিন্ন দেশে এই জাতীয়তাবাদী উদারনৈতিক আন্দোলনগুলোকে কিন্তু কঠোরভাবে দমন করেছিলেন। তাই এই দমনমূলক ব্যবস্থাটা তাহলে ফরাসি বিপ্লব প্রসূত যে জাতীয়তাবাদী ভাবধারাগুলোর বিকাশ হয়েছিল সেগুলোর গতি রোধ করা এবং ইউরোপে পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে মেটারনিক যে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটাকেই বলা হবে মেটারনিক ব্যবস্থা। তাহলে এটা গেল মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝায়। তাহলে 1 নম্বরে তোমরা একটু পটভূমি লিখলে, 2 নম্বরে তোমরা মেটারনিক ব্যবস্থা কি, সেটা সম্পর্কে তোমরা ব্যাখ্যা করলে, 3 নম্বরে তোমরা এর প্রয়োগ করবে, তারপরে তোমরা মেটারনিক তন্ত্রের পতন বা ব্যর্থতা, এইভাবে 4টে মোটামুটি পয়েন্ট করে তোমরা প্রশ্নটাকে তৈরি করবে। এটা তোমাদের 4 নম্বরে প্রশ্ন হবে, ঠিক আছে। তাহলে মেটারনিক পটভূমি বললাম যে ফরাসি বিপ্লব প্রসূত, মেটারনিক ব্যবস্থা কাকে বলে সেটা বললাম, এবার এর প্রয়োগ।
তো মেটারনিক ব্যবস্থা সম্পর্কে আর দুটো কথা আমি বলে নিই, তাহলে বুঝতেই পারছো তোমরা যে মেটারনিক ব্যবস্থা হচ্ছে যে ইউরোপে পুরাতন তন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, অভিজাত তন্ত্র, পোপতন্ত্র, এগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। তিনি এগুলোকে কি বলতেন, তিনি যেহেতু স্বৈরাচারী রাজতন্ত্রের সক্রিয় সমর্থক ছিলেন, তাই তিনি বলতেন যে এই ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাগুলো হচ্ছে রাজতন্ত্রের কাছে মহামারী স্বরূপ, অর্থাৎ এটা এক ধরনের ইফেক্টিভ ভাইরাস। যেমন আমাদের ধরো বর্তমানে যে আমরা করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত, সেটা চীন থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেরকম ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাগুলো শুধুমাত্র কিন্তু ফ্রান্সেই থেমে থাকবে না, ফ্রান্স থেকে পরপর দেশগুলোতে ছড়িয়ে পড়বে এবং সেই দেশের রাজতন্ত্রগুলোকে এই জাতীয়তাবাদী ভাবধারাগুলো ধ্বংস করে দেবে, রাজতন্ত্রকে দুর্বল করবে। তাই তিনি এই ভাবধারাগুলোর গতিরোধ করে রাজতন্ত্রকে শক্তিশালী করার পক্ষপাতী ছিলেন এবং তিনি মনে করতেন এই যে রাজা এবং রানী, এদের যে ক্ষমতা, এরাই কিন্তু আমাদের সভ্যতাটাকে ধরে রেখেছে, এরাই হচ্ছে সভ্যতার ধারক এবং বাহক। তাহলে মেটারনিক এই ধরনের মতাবলম্বী ছিলেন, তাই তিনি তার এই ইউরোপে শুধু অস্ট্রিয়াকে নয়, আর কেন তিনি এটা নিয়েছিলেন, অস্ট্রিয়ারও কিছু সমস্যা ছিল, কারণ অস্ট্রিয়া ছিল এমন একটা দেশ যেখানে বহু জাতির জনসংখ্যা বিস্তৃত একটা রাজ্য ছিল অস্ট্রিয়া, অর্থাৎ এখানে বহু জনগোষ্ঠীর মানুষ বসবাস করতেন। তাহলে যদি এই ধরনের ভাবধারাগুলো সেখানে বিকাশ ঘটে, তাহলে কী হবে, তাহলে অস্ট্রিয়া দেশটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হিসাবে তিনি কখনোই সেটা চাইবেন না যে তার দেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। সেই অবস্থাতে তিনি তাই এ ধরনের একটা দমন নীতি আশ্রয় নিয়েছিলেন, যাতে করে অস্ট্রিয়ার সাম্রাজ্যটাকে অটুট রাখা যায়। সেই জন্য তিনি মেটারনিক পদ্ধতি গ্রহণ করলেন। তাহলে বোঝা গেল। বেশ, এইবারে দেখো প্রয়োগটা তোমাদের একটু বলতে হবে। তাহলে একটা প্রয়োগ তিনি কীভাবে করতে চাইলেন, এইটা তিনি তার দেশে প্রথম, তাহলে এর মাধ্যমটা কি, ধরো জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্র, এগুলো কিভাবে বিস্তার লাভ ঘটে, এগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিস্তার লাভ ঘটে। তাই তিনি শিক্ষা ব্যবস্থাটাকে প্রথম সংকুচিত করার চেষ্টা করতে লাগলেন, যে তিনি অস্ট্রিয়াতে এবং তার যেখানে প্রভাব ছিল জার্মানিতে, ইটালিতে, বেলজিয়ামে, এই সমস্ত দেশগুলোতে যে শিক্ষা ব্যবস্থার উপরে তিনি কিছু বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপ করলেন, যাতে করে বিদেশি পত্রপত্রিকা তার দেশে আসতে না পারে, ছাত্ররা বিদেশে শিক্ষা গ্রহণ করতে যেতে না পারে এবং বিদেশি পত্রপত্রিকা, বিদেশি শিক্ষক এরা যাতে আসতে সে দেশে না পারে। এমনকি তিনি শ্রেণীকক্ষে শিক্ষক কীভাবে পড়াচ্ছেন, তিনি সেখানে কোনো জাতীয়তাবাদের মন্ত্র ছাত্রদের মধ্যে ঢোকাচ্ছেন কি না, সেটা দেখার জন্য তিনি গুপ্তচর নিয়োগ করতে লাগলেন। তাহলে এইভাবে তিনি অর্থাৎ গণতন্ত্রের জাতীয়তাবাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতে লাগলেন এবং জার্মানিতে তিনি 1819 সালে একটা নির্দেশ জারি করলেন, তার নাম হচ্ছে বার্লিন ডিক্রি, ভুল বলে ফেললাম আমি, তার নাম হচ্ছে, তিনি জার্মানিতে কার্লসবার্গ ডিক্রি, কার্লসবার্গ ডিক্রি জারি করলেন 1819 সালে। অর্থাৎ এই ডিক্রির মধ্য দিয়ে তিনি সেই অস্ট্রিয়াতে এই বিদেশি পত্রপত্রিকার আসা যাওয়া, ছাত্রদের কোনো রাজনীতিতে অংশগ্রহণ করা, এমনকি যারা এই ধরনের কার্যে জড়িত থাকবে তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করার মতন নির্দেশও তিনি দিয়েছিলেন। তার ফলে অস্ট্রিয়াতে এই মেটারনিক তন্ত্রের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় জার্মানিতে এবং ইটালিতে। তাহলে এবার শুধু এছাড়াও তিনি কী করলেন, এছাড়াও তিনি তখন বললেন যে ইউরোপে 1815 সালে তিনি 1815 তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, তার নাম হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায়। এই ইউরোপীয় শক্তি সমবায় গঠন করে তিনি বিভিন্ন দেশ থেকে সৈন্য নিয়ে, যেমন তোমাদের ইউএনএতে আছে বিভিন্ন দেশকে বিভিন্ন প্রয়োজনে সেনা পাঠাতে হয়, তা তিনি শক্তি সমবায় গঠন করে বিভিন্ন দেশে যদি কোনো রাজনৈতিক আন্দোলন হয়, জাতীয়তাবাদী আন্দোলন হয়, সেগুলোকে দমন করার জন্যে শক্তি সমবায়ে সৈন্য পাঠিয়ে সেই দেশের সেই জাতীয় আন্দোলনকে দমন করার ব্যবস্থা করতে লাগলেন। এবং এরপরে তিনি আরও একটা জিনিস করলেন, সেটা হচ্ছে চতুষ্শক্তি চুক্তি।
চতুর্শক্তি চুক্তি, তাহলে তোমরা বুঝতেই পারছো নামটার মধ্য দিয়ে যে এখানে চারটে শক্তি আছে। তারা কারা? তারা হচ্ছে সেই চারটে শক্তি হচ্ছে অস্ট্রিয়া নিজে, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। এই চারটে দেশকে মিলে তিনি একটা চুক্তি তৈরি করলেন, একটা সংস্থা তৈরি করলেন, চতুর্শক্তি চুক্তি। এখানে বলা হলো যে এই চারটে দেশ, কোনো দেশে, এই চারটে দেশে যদি জাতীয়তাবাদী আন্দোলন হয় সাম্য, মৈত্রী, স্বাধীনতা আদর্শকে সামনে রেখে, তাহলে তারা নিজেরা তো দমন করবেই, এমনকি যদি তার পাশের দেশে হয় তাহলেও তারা সেনা পাঠিয়ে সেই আন্দোলনকে দমন করবে। এটা হচ্ছে চতুর্শক্তি চুক্তি। এবং এরপরে তিনি 1820 সালে 1820তে হলো ট্রপোর বৈঠক 1820 সালে, অর্থাৎ শক্তি সমবায়ের প্রতি বছর একটা করে সম্মেলন হতো এবং সেই সম্মেলনে ইউরোপের পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হতো। 1820 সালের সেই সম্মেলনে একটা কথা, উল্লেখযোগ্য একটা কথা উঠে এসেছিল যে প্রজাদের সরকার পরিবর্তনের কোনো অধিকার নাই, অর্থাৎ রাজা বা রানীর শাসন ব্যবস্থাকে প্রজারা কিন্তু কখনোই পরিবর্তন করতে পারবে না। এই সিদ্ধান্তটা ট্রপোর বৈঠকে নেওয়া হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছো কীভাবে মেটারনিক ইউরোপে তার এই দমন নীতির মাধ্যমে জাতীয়তাবাদী, উদারনৈতিক, গণতান্ত্রিক ভাবধারাগুলোর কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিলেন। তাহলে এই ব্যবস্থাটা ইউরোপে চলছিল। তাহলে এই ব্যবস্থাটা তারপরে কি হলো? এই ব্যবস্থার পতন ঘটে গেল। কারণ স্বাভাবিক, এই ব্যবস্থার পতন ঘটাটা ছিল স্বাভাবিক, ইতিহাসের নিয়ম। কারণ হচ্ছে মানুষ যে অধিকারগুলো পেয়েছিল কখনোই তারা সে অধিকারগুলো হারাতে বা ছাড়তে রাজি ছিল না। অর্থাৎ যে গণতান্ত্রিক আদর্শ, অর্থাৎ বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতি করার অধিকার, যে অধিকারগুলো মানুষ পেয়েছিল সেগুলো কিন্তু তিনি কেড়ে নিয়েছিলেন। তাই ক্রমশ তার বিরুদ্ধে জনমত সংগঠিত হতে থাকে। অর্থাৎ বালির বাঁধ দিয়ে তিনি বন্যা রোধ করার চেষ্টা করেছিলেন, যেটা ছিল তার কাছে একটা বিরাট অদূরদর্শিতার কাজ। তার ফলেই তিনি ব্যর্থ হন। এছাড়াও 1830 সাল তোমরা জানো জুলাই বিপ্লব হয়েছিল ফ্রান্সে, এবং 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। এই দুটো বিপ্লবের তরঙ্গে মেটারনিক তন্ত্রের সম্পূর্ণ পতন ঘটে এবং এই ফেব্রুয়ারি বিপ্লবের এত তীব্র আকার ধারণ করেছিল যে মেটারনিক শেষ পর্যন্ত অস্ট্রিয়া তার নিজের দেশ ছেড়ে ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। তার ফলেই মেটারনিক তন্ত্রের পতন ঘটে। এবং তিনি একটা কথা বলেছিলেন তার মৃত্যুর আগে, যে এই পৃথিবীতে আমার হয় 50 বছর আগে আসা উচিত ছিল অথবা 50 বছর পরে আসা উচিত ছিল। কারণ যদি আমি 50 বছর আগে আসতাম তাহলে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না, আর যদি 50 বছর পরে আসতাম তাহলে আমাকে পুরানো ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে লড়াই করতে হতো না, আমি নতুন ব্যবস্থার শরিক হতে পারতাম। তাই তিনি আক্ষেপের সঙ্গে এই কথাগুলো বলেছিলেন। ঠিক আছে, আজ তাহলে তোমাদের এই পর্যন্তই থাকলো। সরি, দুটো কোশ্চেন বলে দিই, আছে 30 সেকেন্ড? ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা 4 নম্বরের প্রশ্ন হবে যে মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝায়। 4 নম্বর 4 মার্কসের কোশ্চেন হবে তোমাদের। আর এরপরে যেটা 2 নম্বরের কোশ্চেন কয়েকটা হবে তোমাদের, একটু তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে মেটারনিক কে ছিলেন, 2 নম্বরের কোশ্চেন লিখে নাও তোমরা। মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝায় 2 নম্বর। 3 নম্বরে লেখো কার্লসবার্গ ডিক্রি কি, 3 নম্বর হলো। আর 4 নম্বরে চতুর্শক্তি চুক্তি কি এবং ইউরোপীয় শক্তি সমবায় বলতে কি বোঝায়, এই 5টা 2 নম্বরের কোশ্চেন তোমরা করবে। ঠিক আছে, বেশ।